जय हिंद। आगे आगे क्लासे আমরা ক্লাস 9 এর ভৌত বিজ্ঞানের প্রথম চ্যাপ্টার শুরু করেছিলাম। কি সিরিজ শুরু করেছিলাম আমরা প্রথমে শিখেছিলাম হচ্ছে পরিমাপ সম্পর্কে, তাই তো? কাকে বলে পরিমাপ? পরিমাপ কার করা হয়? ভৌত রাশির পরিমাপ করা হয়। কাকে বলা হয় ভৌত রাশি? ভৌত রাশি কত রকমের হয়? একটা হচ্ছে স্কেলার রাশি, একটা হচ্ছে ভেক্টর রাশি। কাকে বলা হয় স্কেলার রাশি? না, যে রাশির মান আছে তাকে বলা হয় স্কেলার রাশি। আর ভেক্টর রাশি যার মান এবং অভিমুখ দুই থাকে তাকে বলা হয় ভেক্টর রাশি। এগুলো আমরা আগের ক্লাসে শিখেছি। আজকে আমরা আর কি আছে, এর পরে কি কি আছে সেগুলো আমরা শিখব, ঠিক আছে? তো আজকে আমরা প্রথমেই শিখব হচ্ছে কাকে বলে একক বা ইউনিট। একক জিনিসটা কি একটু জেনে নিই। দেখো, যদি বলি এই বোর্ডটা কত হাত, ক হাত লম্বা, আমরা বলবো হ্যাঁ 1 হাত 2 হাত বা এরকম বললাম। তার মানে এটা যখন মাপতে যাচ্ছি আমরা হাতকে ধরে নিচ্ছি, একটা একক ধরে নিচ্ছি। তাহলে কটা হাত? মানে 2 হাত। কি এই দূরত্বটা কতটা? এই পেনের কটা পেনের সমান? 1টা 2টো 3টে 4টে, দেখা যাচ্ছে 4 পেন। মানে এই পেনের দৈর্ঘ্যটাকে আমরা ধরে নিচ্ছি একটা একক, মানে এইটার 4 গুণ। বোঝা গেল? তাহলে আমরা একক জিনিসটা কি কি করবো না, পরিমাপ করতে গেলে যার সাহায্যে পরিমাপ করবো সেটা হচ্ছে পরিমাপক যন্ত্র, এবং যেটা আমরা ইউজ করব, যেটা ব্যবহার করব সেটা হচ্ছে আমাদের একক। তাহলে এককটা কি না, পরিমাপ করব তারই কার না, ভৌত রাশির পরিমাপ করব। তাহলে কোনো ভৌত রাশিকে যদি আমরা পরিমাপ করতে যাই তাহলে তার একটা সুবিধাজনক মানকে আমরা একক ধরে নিই প্রথমত। যেমন ধরো আমরা এটা মাপছি, এইখান থেকে এতটা দূরত্ব মাপছি, কতটা মাপবো? এটা কত গুণ? 1টা 2টো, মানে এটাকে আমরা এই দূরত্বটাকে প্রমাণ ধরে নিচ্ছি। প্রমাণ ধরে এইটা মানে এই দূরত্বটা এই প্রমাণ মানে কত গুণ, এইটুকু বোঝা গেল না? কোনো ভৌত রাশির পরিমাপ করতে গেলে কোনো একটা সুবিধাজনক মানকে প্রমাণ ধরে নিয়ে ওই ভৌত রাশিটি এই প্রমাণ মানের কত গুণ হয়, এইটুকু বোঝা গেল তো? একে আমরা বলছি একক। এবারে একটু আমরা সংজ্ঞাটা লিখে নিই, কেমন? কি বলবো না, দেখো, কোন ভৌত রাশির যে নির্দিষ্ট ও সুবিধাজনক মানকে প্রমাণ ধরে একটা ভৌত রাশিকে মাপবো, একটা মানকে প্রমাণ ধরে নিলাম, নিয়ে প্রদত্ত রাশিটি বা ওই সমজাতীয় রাশি সমূহকে পরিমাপ করা হয়। তাহলে একটা রাশিকে পরিমাপ করতে গেলাম, সেই পরিমাপ করতে গিয়ে একটা মানকে আমরা প্রমাণ ধরে নিলাম, দিয়ে যে পরিমাপ করছে রাশিটিকে তাকে আমরা বলছি ওই রাশির একক। ঠিক আছে, বোঝা গেল? তাহলে মনে করো আমি বললাম যে এখান থেকে এই জায়গার দূরত্ব হচ্ছে 5। শুধু 5 বললে কিছু বুঝবো? 5 বললে তো কিছু বুঝবো না। তাহলে একটা সংখ্যা মানে সংখ্যার একটা মান দিলাম 5। এবারে আমরা দূরত্বটা কিভাবে মাপবো? দূরত্বটাকে আমরা মাপতে পারি মিটার দিয়ে বা সেন্টিমিটার দিয়ে বা কিলোমিটার দিয়ে, তাই তো? তাহলে হয় সেন্টিমিটার বা মিটার বা কিলোমিটার বলতে পারি তো। তো এই যে এইটাই হচ্ছে একক, এই সেন্টিমিটার মিটার বা কিলোমিটার, এটা হচ্ছে আমরা যদি বলি এটা 5 মিটার, মানে এটা হচ্ছে এইটা হচ্ছে 1 মিটার, আমরা এইটুকু মিটার ধরে নিলাম, আমি মিটারই ধরে নিচ্ছি। এখান থেকে এটা 1 মিটার 2 3 4 5, ঠিক আছে? তাহলে এইটা 5 গুণ, এই 1 মিটারের 5 গুণ, অর্থাৎ এই রাশিটা মাপবো, এই দৈর্ঘ্যটা মাপবো বা এই দূরত্বটা মাপবো। এখানে রাশিটা কোনটা? দূরত্বটা রাশি। এই দূরত্বটাকে মাপতে গিয়ে আমরা একটা প্রমাণ মানকে একটা প্রমাণ ধরে নিলাম, মানে মিটারটা আমরা প্রমাণ ধরে নিলাম, দিয়ে এই রাশিটা এই প্রমাণ মানে কত গুণ? 5 গুণ। তাহলে 5 মিটার, এটাই হচ্ছে আমাদের একক। তাহলে একক পেলাম আমরা, কাকে বলা হয় একক। বোঝা গেল?
কোনো ভৌত রাশির পরিমাপ করতে গেলে একটা সুবিধাজনক মানকে প্রমাণ ধরে নিলাম, নিয়ে যে রাশিটার পরিমাপ করছি সেই মানটাকে আমরা বলতে পারি একক। তাহলে কি করে আমরা বের করব রাশিটা কিভাবে পরিমাপ করব, দেখা যাক একটু। তাহলে যদি অর্থাৎ কোনো ভৌত রাশি যদি পরিমাপ করি, কি করব, প্রথমে একটা সাংখ্যমান পেলাম, সংখ্যার মান পেলাম, একটা সাংখ্যমান পেলাম, গুণিত ব্যবহৃত একক। এইভাবে আমরা রাশির পরিমাপ করব। কিভাবে পরিমাপ করব, মানে আমি বলছি তাহলে এই দূরত্বটা কত, এখান থেকে এর দূরত্বটা কত, আমি বললাম 5 মিটার। তাহলে 5 হচ্ছে সাংখ্যমান আর মিটার পেলাম, 5 আর এককটা হচ্ছে মিটার। বোঝা গেল? তাহলে ভৌত রাশি পরিমাপ করতে গেলে রাশিটি সাংখ্যমান যদি আমরা ধরি, সাংখ্যমান নাম্বার n ধরি, আর ব্যবহৃত একক যদি u ধরি, তাহলে রাশিটি পরিমাপ সমান n ইন্টু ইউ। বোঝা গেল? এটা হলো এককের সংজ্ঞা। এবারে দেখি আমরা এককের প্রয়োজনীয়তা। কি দেখব? এককের প্রয়োজনীয়তা। কার? এককের। এককের প্রয়োজন কেন? 1 নাম্বার, একক ছাড়া যদি আমরা কোনো রাশিকে পরিমাপ করি, তাহলে কোনো রাশির পরিমাপ একক ছাড়া কিন্তু অর্থহীন। আমি যদি বলি বাজারে গিয়ে আমাকে 5 আলু দিন, কি বুঝবো আমরা? 5 কিলোগ্রাম বলতে হবে, তাহলে শুধু সংখ্যা মানটা বললে হবে না, তার এককটাও বলতে হবে, তাই না? তাহলে 5 কিলোগ্রাম বলবো, তাহলে একক ছাড়া কিন্তু রাশির পরিমাপটা হচ্ছে অর্থহীন। একক ছাড়া রাশির পরিমাপ অর্থহীন। এটা একটু লিখে নিই, একক ছাড়া। 2 নম্বর পয়েন্ট কি লিখবো? আচ্ছা, তোমরা কিন্তু এই সঙ্গে সঙ্গে এগুলো লিখে নিও, এগুলো একটা মানে একটা মনে রাখার জন্য খাতায় নোট করে রাখবে, তাহলে ভবিষ্যতে তোমাদের এগুলো কাজে লেগে যাবে। একক একই রাশির ভিন্ন ভিন্ন পরিমাপের মধ্যে সম্পর্ক স্থাপন করে। এটা কেমন স্যার? এটা কেমন করে এটা বুঝে নিই। যেমন মনে করো, এইখান থেকে বুঝি, মনে করো 10 কিলোগ্রাম 500 গ্রাম, এটাও ভরের একক, এটাও ভরের একক। ক্লিয়ার? এটা হচ্ছে ভরের একক, এটা হচ্ছে ভরের একক। তাহলে দুটোই ভরের একক, কিন্তু কি বলতে পারি যে 10 কিলোগ্রাম অবশ্যই 500 গ্রামের চেয়ে বড়। তাহলে এই সম্পর্কগুলো কিন্তু আমরা বুঝতে পারি, কিলোগ্রাম আর গ্রামের মধ্যে সম্পর্কটা বুঝতে পারবো, তাই না? এই জন্যই বলছি যে একক একই রাশির ভিন্ন ভিন্ন পরিমাপের মধ্যে সম্পর্ক স্থাপন করে। ওদের মধ্যে কি কোনটা বড় কোনটা ছোট এটা বুঝতে পারবো, ঠিক আছে? আর আরেকটা জিনিস, কোন ভৌত রাশির স্বতন্ত্রতা কিন্তু এককের দ্বারাই প্রকাশ করা হয় বা বোঝা যায়। কি বললাম? কোন ভৌত রাশির স্বতন্ত্রতা এককের দ্বারাই বোঝানো হয়। ঠিক আছে, এককের প্রয়োজনীয়তা ক্লিয়ার হলো? তাহলে এইগুলো করবে এককের প্রয়োজনীয়তা। একক ছাড়া রাশির পরিমাপ অর্থহীন, মানে কোন রাশিকে পরিমাপ করলাম কিন্তু একক বললাম না, তাহলে তো কিছু বোঝা যাবে না, না? যে কারণে এককটা আমাকে অবশ্যই বলতে হবে, তাহলে রাশির পরিমাপ করা যাবে। তাহলে রাশিকে পরিমাপ করতে গেলে একক অবশ্যই বলতে হবে। আর কি? একক একই রাশির ভিন্ন ভিন্ন পরিমাপের মধ্যে সম্পর্ক স্থাপন করে। আর কি বলবো? কোন ভৌত রাশির স্বতন্ত্রতা এককের দ্বারাই বোঝানো হয়। 3টে জিনিস হয়ে গেল এককের প্রয়োজনীয়তা। আরেকটা জিনিস শিখবো আমরা, সেটা হচ্ছে এককের বৈশিষ্ট্য। এটা মুছে দিই একটু। কি বললাম? এককের বৈশিষ্ট্য। এককের বৈশিষ্ট্যগুলো জেনে রাখি, এগুলো আমাদের অনেক সময় ভুল হয়, তবু আমরা জেনে রাখি একটু, তাহলে পরবর্তীকালে ভুল হবে না। সেটা কি? একক হচ্ছে
সুস্পষ্ট এবং নির্দিষ্ট হওয়া বাঞ্ছনীয়। কি বললাম? এককটি সুস্পষ্ট এবং নির্দিষ্ট হওয়া বাঞ্ছনীয়। কেন না, যদি আমি সুস্পষ্টভাবে না বলতে পারি যে আমার এই পরিমাণ এই জিনিসটা লাগবে, তাহলে তো আমরা অন্যকে বোঝাতে পারছি না, তাই না? যে কারণে এককটা সুস্পষ্ট এবং নির্দিষ্ট হওয়া বাঞ্ছনীয়। আজকে আমি বললাম যে আমাকে 500 গ্রাম চিনি দিন, কালকে বলছি 5 লিটার চিনি দিন, জিনিসটা কি এক হবে? নিশ্চয়ই নয়। তাই দ্বিতীয় পয়েন্ট লিখবো আমরা, স্থান কাল পাত্র ভেদে এককের পরিবর্তন হয় না। স্থান এবং কালের পরিবর্তনের সাথে, স্থান এবং কালের সাথে এককের পরিবর্তন হওয়া উচিত নয়। আমি একটু লিখছি এই কারণে যে তোমরা আমার সাথে লিখো, কারণ আমি লিখলেই তোমাদের লিখতে ইচ্ছে করবে, অতএব লিখে ফেলো। এগুলো হচ্ছে এককের বৈশিষ্ট্য। আর একক লেখার কিছু নিয়ম আছে, কিন্তু কিরকম এটা বলে দিই। যেমন নিয়মগুলো দেখো একটা, এইটা আমি এই কারণেই বারবার বলছি, আমরা এই ভুলগুলো অনেক সময় করি। যেমন ধরো প্রতীক লেখার সময় যখন আমরা লিখছি, যেমন কিলোগ্রাম, আমরা কেজি লিখি, তো কেজি লেখার সময় কেজি লিখি, কেজি লেখার সময় কখনো কে ডট জি বা কেজি ডট, একদম এগুলো উচিত নয়। ঠিক আছে? তাহলে প্রতীক লেখার সময় মাঝে বা শেষে কখনো ডট দেওয়া উচিত নয়। বোঝা গেল? এটাও নয়, এটাও নয়। কেজিতে কেজি লিখবো, প্রতীক যখন লিখবো তখন তার মধ্যে কোনো ডট দেওয়া উচিত নয়। ঠিক আছে? আবার যেমন ধরো আমরা যখন অনেক কেজি লিখবো, মনে করো 50 কেজি লিখবো, 50 কেজি, তখন কি 50 কেজিএস লিখবো, মানে বহু বচন লিখবো সেটাকে? না, কখনোই নয়। সেটাকে আমরা লিখবো 50, মানে 50 কেজি। দেখো আমি ভুল করে ফেললাম, মানে বহু বচনে প্রতীক বদলায় না, এটা খেয়াল রাখবে। বহু বচনে প্রতীক বদলায় না। মনে থাকবে? তাহলে লেখা হচ্ছে, লেখার সময় কখনো মাঝখানে বা শেষে ডট দেওয়া উচিত নয়, আর বহু বচনে প্রতীক কখনো বদলায় না। আর কি নিয়ম আছে? আর একটু নিয়ম কি দেখি। এগুলো প্রতীকগুলো সবসময় সোজা হরফে লিখবো, সবসময় সোজা হরফে লিখবো, কখনোই বাঁকানো হরফে লিখবো না, সোজা হরফে লিখবো। হ্যাঁ, মিটার লিখতে গিয়ে মিটার লিখবো, এম লিখবো, এরকম ভাবে এম লিখবো না, এটা নয়, সোজা লিখবো, বাঁকানো হরফে লিখবো না। বা কেজি লিখতে গিয়ে কেএম লিখতে গিয়ে কিলোমিটার কেএম লিখবো, এরকম কেএম এরকম বাঁকানো হরফে লিখবো না। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের এককের বৈশিষ্ট্য বা একক সম্পর্কে একটা ধারণা পেলাম। ঠিক আছে? একক সম্পর্কে শিখলাম, তাহলে আমরা কাকে বলে একক শিখলাম, এককের বৈশিষ্ট্য শিখলাম। আচ্ছা, এইখানে আর একটা জিনিস হঠাৎ মনে পড়ে গেল, এটা বলে দিই। সেটা হচ্ছে রাশি, এককবিহীন রাশি। এককবিহীন রাশি কি? দেখো, মানে কোন ভৌত রাশিকে প্রকাশ করতে গিয়ে যদি তার একককে লিখতে গিয়ে যদি দুটি সমজাতীয় রাশির অনুপাত হয়, কোন ভৌত রাশি যদি দুটি সমজাতীয় রাশির অনুপাত হয়, তখন তার সেই রাশির কোনো মান থাকে না। ব্যাপারটা কেমন যেন লাগলো, তাই না? একটু ভালোভাবে বুঝি। আচ্ছা, এটা সংজ্ঞাটা তোমরা পড়েছো কিনা জানি না, বা ভবিষ্যতে পড়বে। মনে করো পারমাণবিক ভর, পারমাণবিক ভর, এর সংজ্ঞাটা যদি দেখি আমরা, যে কোন মৌলের একটি পরমাণুর ভর একটি হাইড্রোজেন পরমাণুর ভরের যত গুণ, তার মানে একটি পরমাণুর ভর। তাহলে মৌলের পারমাণবিক ভর বলতে কি বুঝি? না, কোন মৌলের একটি পরমাণুর ভর হাইড্রোজেনের একটি পরমাণুর ভরের অনুপাত যদি হয়, তাকে আমরা বলছি সেই মৌলের পারমাণবিক ভর।
এই যে পারমাণবিক ভর, দেখো এই পারমাণবিক ভর এটা নিশ্চয়ই গ্রাম বা কিলোগ্রাম যাই হোক হবে না কেন, এটা ধরো গ্রামই হলো, তাহলে এর ভর তো গ্রাম, তাহলে এটাও গ্রাম এটাও গ্রাম, গ্রামে গ্রামে কেটে যাবে। তো যে কারণে এই পারমাণবিক ভরের কিন্তু কোনো একক নেই, এই জন্য বলতে পারি একে বলতে পারি আমরা একক বিহীন রাশি। ক্লিয়ার? তাহলে কোনো ভৌত রাশি যখন দুটি রাশির সমজাতীয় দুটি রাশির যখন অনুপাত হয় তখন সেই ভৌত রাশির কোনো একক থাকে না, একেই আমরা বলতে পারি একক বিহীন রাশি। উদাহরণ হচ্ছে পারমাণবিক ভর। ঠিক আছে? আরো আছে আণবিক ভর, আপেক্ষিক গুরুত্ব, আরো আছে উদাহরণ, এটা হবে একটা আণবিক ভর হবে। ঠিক আছে? আর আরো হবে আপেক্ষিক গুরুত্ব ইত্যাদি, এগুলোকে বলা হয় হচ্ছে একক বিহীন রাশি। তাহলে কাকে বলবো একক বিহীন রাশি? যে সকল রাশি দুটি সমজাতীয় রাশির অনুপাত দ্বারা গঠিত তাদের আমরা বলতে পারি একক বিহীন রাশি। ঠিক আছে? এইটুকু হলো, এককটা শিখলাম। এবার দেখা যাক একক কত রকমের হয়। একক এর প্রকারভেদ, একক কত রকমের হয় এইটা বলার আগে আমরা দেখে নিই। একক হতে পারে দু রকম, একটা হচ্ছে মূল একক বা প্রাথমিক একক বলি, মূল একক বা প্রাথমিক একক একই জিনিস, যেটা মূল একক বলি সেটা প্রাথমিক একক বলছি। আর একটা বলছি লব্ধ একক। এইটা পড়ার আগে আমরা একটু ছোট ক্লাসের বাংলা ব্যাকরণে চলে যাই। আমরা পড়েছিলাম না সেই স্বরবর্ণ, স্বরবর্ণ বা ভাওয়েল পড়েছিলাম না? কি পড়েছিলাম না, যে সকল বর্ণ মানে নিজে নিজে উচ্চারিত হয়, উচ্চারণের জন্য অন্য কারো সাহায্যের প্রয়োজন হয় না, তাদের আমরা বলেছিলাম স্বরবর্ণ। যেমন অ, আ, এইগুলো হচ্ছে স্বরবর্ণ, শিখেছিলাম তো, সেটাকে আমরা একটু মনে করি। ভাওয়েলের মধ্যে ছিল এ, ই, আই, ও, ইউ ছিল, আমরা জানি। আর ব্যঞ্জন বর্ণ কাকে বলেছিলাম না, যে সকল বর্ণ উচ্চারণের জন্য স্বরবর্ণের সাহায্য নেয়। যেমন ধরো ক, মানে ক মানে অ আসছে, তাই তো? তো সেই যে ধারণাটা এখানে নিয়ে চলে এসে একটু কিরকম না, প্রাথমিক একক বা মূল একক। মূল কথাটা মানে কি? মূল কথাটা মানে হচ্ছে যে সকল রাশির একক পরস্পরের উপর নির্ভরশীল নয়। মনে করো একটু, যে সকল রাশির একক পরস্পরের উপর নির্ভরশীল নয় তাদের বলা হয় মূল একক, বা তাদের বলা হয় মূল একক বা প্রাথমিক একক। ঠিক আছে, আমি এটুকু লিখলাম, বা প্রাথমিক একক লিখবে। যে সকল রাশির একক পরস্পরের উপর নির্ভরশীল নয় তাদের বলা হয় মূল একক। একটু উদাহরণ দিলে বুঝতে পারবে। এর উদাহরণটা কি? উদাহরণটা হচ্ছে দৈর্ঘ্য, ভর, সময় ইত্যাদি রাশির একককে বলা হয় মূল একক। ঠিক আছে, এইগুলো হচ্ছে মূল একক। আর লব্ধ একক কি? যে সকল রাশির একক মূল একক থেকে সৃষ্টি হয়। বোঝা গেল? ওই যে ব্যঞ্জনবর্ণের মতো, যে সকল বর্ণ উচ্চারণ করতে গেলে স্বরবর্ণের সাহায্য ছাড়া উচ্চারণ হয় না, স্বরবর্ণের সাহায্য নিতে হয়, তাকে ব্যঞ্জনবর্ণ বলে। সেরকম যে সকল রাশির একক মূল একক দ্বারা গঠিত, মানে মূল একক দিয়ে তৈরি করা হয়, তাদের বলা হয় লব্ধ। লব্ধ মানে কি? প্রালব্ধ মানে পাওয়া হয়েছে, পাওয়া গেছে এমন জিনিস, লব্ধ। ঠিক আছে, তাহলে মূল একক থেকে লব্ধ একক, যে সকল রাশির একক মূল একক দ্বারা গঠিত বা মূল একক দ্বারা সৃষ্টি করা হয়েছে, মূল একক দ্বারা গঠিত হয়েছে, তাহলে আমরা বলতে পারি লব্ধ একক। বুঝতে পারলাম? তাহলে
যে সকল রাশির একক এক বা একাধিক মূল এককের সাহায্যে গঠিত হয়। তাদের বলা হয় লব্ধ একক। তাহলে মূল একক দ্বারা গঠিত একককে আমরা বলতে পারি লব্ধ একক, আর যে সকল রাশির একক পরস্পরের উপর নির্ভরশীল তাদের বলা হয় মূল একক। একটু বুঝি, আমরা ক্ষেত্রফল শিখেছি। ক্ষেত্রফল কাকে বলে? ক্ষেত্রফল এই যে একটা ধরো আয়তাকার বস্তু, তার দৈর্ঘ্য গুণিত প্রস্থ, মানে দৈর্ঘ্য গুণিত প্রস্থ সমান ক্ষেত্রফল, পেয়েছিলাম তো। তাহলে দৈর্ঘ্য একক কি? আমি ধরলাম একটা দৈর্ঘ্য একক ধরছি আমি মিটার। প্রস্থ একক কি? প্রস্থ তো মিটার। প্রস্থ তো এক ধরনের দৈর্ঘ্য, তার একক তো মিটার হতে পারে। তাহলে মিটার দিয়ে ক্ষেত্রফল মিটার ইন্টু মিটার সমান বর্গ মিটার। এই যে ক্ষেত্রফলের এককটা, এটা কিন্তু আমরা দেখো এই মূল একক দ্বারা তৈরি হয়েছে, বোঝা গেল? তাই এটাকে আমরা বলতে পারি ক্ষেত্রফলের এককটা হচ্ছে লব্ধ একক। আয়তনের একক কি? আয়তনের একক লব্ধ একক, ঠিক আছে? তো এরকম মূল একক দ্বারা যে একক সৃষ্টি করা হয়, মানে সৃষ্ট মূল একক থেকে সৃষ্ট একককেই বলা হয় লব্ধ একক। বা যে সকল রাশির একক এক বা একাধিক মূল এককের দ্বারা গঠিত হয়েছে তাদের বলা হয় লব্ধ একক। এটা যেমন দেখালাম, একই ধরনের একক দ্বারা গঠিত, একই ধরনের রাশির একক দ্বারা গঠিত হয়েছে। এটা দৈর্ঘ্যের রাশি মিটার, এটা দৈর্ঘ্যের একক মিটার, মানে দৈর্ঘ্য রাশি। এটা প্রস্থ তো এক ধরনের দৈর্ঘ্য, তার একক মিটার। তাহলে মিটার ইন্টু মিটার সমান বর্গ মিটার। তাহলে ক্ষেত্রফল একক হচ্ছে বর্গ মিটার। এটা হচ্ছে একই ধরনের একক দ্বারা গঠিত, একই ধরনের রাশির একক দ্বারা গঠিত। আবার একাধিক বা ভিন্ন ধরনের দেখা যাক একটা, যেমন ধরো বেগ। বেগের সংজ্ঞা যদি পড়ি, আমরা পরে পড়বো, জাস্ট এখানে আমি একটুখানি বলে দিই, এটি মাথায় রেখে দাও। বেগ হচ্ছে সময় সাপেক্ষে সরণের হারকে বলা হয় বেগ। মানে বেগ মানে হচ্ছে সরণ বাই সময়। এটা আবার বলতে হবে, তাহলে সরণ কি স্যার? সরণটা জানতে হবে, সরণ বাই সময়। সরণ বাই সময়, সরণটা যদি বলি, সরণ হচ্ছে যতটা দূরত্ব অতিক্রম করছে, সরল বা বক্রপথে যতটা দূরত্ব অতিক্রম করছে, সেই দূরত্বের প্রথম অবস্থান এবং অন্তিম অবস্থানের মধ্যবর্তী দূরত্ব। মনে করো এইখান থেকে এই পর্যন্ত যাচ্ছে, তাহলে এইখান থেকে এইখানে যে ডিস্টেন্সটা, এটাকে আমরা বলতে পারি সরণ, ঠিক আছে? তাই সরণ, এই সরণকে যদি সময় দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো বেগ। সরণকে সময় দিয়ে ভাগ করলে পাবো বেগ। তাহলে সরণ তো এক ধরনের দূরত্ব আছে, দূরত্ব মানে দৈর্ঘ্য। দৈর্ঘ্য ধরো এখানে মিটার ধরছি, মিটার, আর সময় একক কি? সেকেন্ড। তাহলে বেগ একক কি? মিটার পার সেকেন্ড। বা যদি সেন্টিমিটার ধরি, সেন্টিমিটার পার সেকেন্ড। বা কিলোমিটার ধরলে কিলোমিটার পার সেকেন্ড বা কিলোমিটার পার ঘন্টা। এই যে বেগের যে এককটা পেলাম, মিটার পার সেকেন্ড বা সেন্টিমিটার পার সেকেন্ড বা কিলোমিটার পার সেকেন্ড বা কিলোমিটার পার ঘন্টা, যেটা পাচ্ছি এটাই হচ্ছে আমাদের লব্ধ একক। এটা একটা দূরত্বের একক, একটা সময়ের একক। আমরা দেখেছিলাম দৈর্ঘ্য, ভর, সময় তিনটা হচ্ছে প্রাথমিক একক। তাহলে এই যে দৈর্ঘ্য বাই সময় দিয়ে যেটা পেলাম সেটা হচ্ছে, মানে দূরত্ব বাই সময় দিয়ে যেটা পেলাম সেটা হচ্ছে আমাদের বেগের একক। এটা হচ্ছে আমাদের লব্ধ একক। ক্লিয়ার? তাহলে আমরা জানতে পারলাম যে একক হচ্ছে দু রকমের হয়, একটা মূল একক বা প্রাথমিক একক বলছি, আর একটা বলছি লব্ধ একক। কাকে বলছি মূল একক? যে রাশির এককগুলো পরস্পরের উপর নির্ভরশীল নয়, যেমন দৈর্ঘ্য, ভর এবং সময়। এই তিনটি রাশির একক যেমন ধরছি, দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার বা সেন্টিমিটার বা কিলোমিটার, ভর একক গ্রাম, কিলোগ্রাম, পাউন্ড, এগুলো হচ্ছে ভর একক, সময় একক সেকেন্ড। এই রাশির এককগুলোকে বলা হয় মূল একক। আর মূল একক দ্বারা সৃষ্টি যে একক তাদের আমরা বলতে পারি লব্ধ একক। যেমন একটা উদাহরণ দিলাম আমাদের দৈর্ঘ্য আয়তনের একক, উদাহরণ দিলাম আমরা ক্ষেত্রফলের একক, উদাহরণ দিলাম বেগের একক। এগুলো হচ্ছে সব লব্ধ একক। ক্লিয়ার হলো? আচ্ছা, আজকে এটুকুই থাক, এরপরে আবার আলোচনা করবো পরের ক্লাসে। সকলে ভালো থেকো,
জয় হিন্দ।